হয়েছে তো? এবার দেখ কথা বলিস না, শোন, তোদের যেটা আছে অংশীদারি কারবার হিসাব নিকাশ। এখানে ফার্স্ট যে টপিকটা জানতে লাগবে সেটা হচ্ছে অংশীদারি কারবার কাকে বলে। যখন দুই বা তার বেশি কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো কারবারকে স্থাপন করছে এবং পরিচালনা করছে, তখন তাকে অংশীদারি কারবার বলা হচ্ছে। এই অংশীদারি কারবারের যে মুখ্য উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি, মুনাফা অর্জন করা। কি করা? মুনাফা অর্জন, মানে আর্ন প্রফিট। কি বললাম? মুনাফা অর্জন। কি করা বললাম? তো দেখবি তোদের এমসিকিউ তে কোশ্চেন আসে যে অংশীদারি কারবারের মুখ্য উদ্দেশ্য কি, তখন বা অংশীদারি কারবার কাকে বলে, বা অংশীদারি কারবারের মধ্যে কোন বৈশিষ্ট্যটা দরকার, সেটা হচ্ছে মুনাফা অর্জন। যদি দুজন বা তার বেশি কোনো কারবারি কোনো কারবারকে স্থাপন এবং পরিচালনা করে, তখন সেই কারবারকে যে অংশীদারি কারবার বলা হবে তার কোনো মানে নেই। সেই কারবারকে অংশীদারি কারবার বলতে গেলে মুখ্য কথা যেটা সেটা যেখানে তার মধ্যে প্রফিট অর্জন করার ক্ষমতা থাকতে লাগবে। ঠিক আছে? তো যেখানে ছিল যে দুই বা তার বেশি ব্যক্তি যখন মুনাফা অর্জনের জন্য কোনো কারবারকে স্থাপন করছে আর পরিচালনা করছে, তখন তাকে বলা হচ্ছে অংশীদারি কারবার। এবার একটা পরীক্ষা, এবার তোদের এমসিকিউ তে অনেকবার টেস্ট পেপারও দিচ্ছে বিবিকুণ্ডুতে যে সদস্য সংখ্যা কত আছে। তো সদস্য সংখ্যা হচ্ছে দুইজন হচ্ছে সব থেকে কম, মানে মিনিমাম হচ্ছে 2 আর ম্যাক্সিমাম হচ্ছে 100। তবে যদি কোশ্চেন পেপারে ব্যাংকিং আর অন্যান্য কারবার বলে আলাদা করে বলে দেয়, তাহলে ব্যাংকিং এর ক্ষেত্রে 10 আর আদার্সের ক্ষেত্রে কত হবে? 20। এটা মাথায় রাখতে লাগবে। অন্যথায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 আর সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে? 100। সর্বনিম্ন 2 মানে মিনিমাম 2 আর ম্যাক্সিমাম হচ্ছে 100। তবে ব্যাংকিং এর ক্ষেত্রে এটা হবে, যদি কোশ্চেন পেপারে আলাদা করে ব্যাংকিং বলে 10 আর আদার্সের ক্ষেত্রে হবে 20। এবারে অংশীদারি কারবারের চুক্তির ভিত্তিটা বা অংশীদারি কারবারের ভিত্তি বা বেস কি, এইটা যদি কোশ্চেন জিজ্ঞাসা তার অ্যানসার হবে কি, যে পার্টনারশিপ এগ্রিমেন্ট। পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্ট হচ্ছে অংশীদারি কারবারের মানে মেন ভিত্তি। এরপর একটা কথা আমাদের মাথায় রাখতে লাগবে, এই যে স্যার অংশীদারি কারবারে আপনি যে বলেন মেন ভিত্তি হচ্ছে কি পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই পার্টনারশিপ এগ্রিমেন্ট কি হতে হবে স্যার? দেখো পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা হয় সেটাকে আমরা ওরাল হতে পারে, মানে মৌখিক হতে পারে বা লিখিত হতে পারে। ওরাল হতে পারে বা লিখিত হতে পারে, এগ্রিমেন্টের কথা বলছি। কিন্তু যখন এটা লিখিত হয়ে যাবে তখন সেটা চুক্তিপত্রে পরিণত হবে। কিসে পরিণত হবে? চুক্তিপত্র। তো চুক্তিপত্র হচ্ছে পার্টনারশিপ ডিড। যখন পার্টনারশিপ ডিডের কথা বলা হবে তখন কিন্তু সেই পার্টনারশিপ ডিডটা মানে নিবন্ধিত হতে পারে আর অনিবন্ধিত হতে পারে। কি হতে পারে? নিবন্ধিত হতে পারে বা অনিবন্ধিত হতে পারে। অর্থাৎ পার্টনারশিপ ডিড রেজিস্টার্ড হতে পারে আর আনরেজিস্টার্ড হতে পারে। দেয়ার ইজ নো কম্পালসরি রিকোয়ারমেন্ট যে পার্টনারশিপ ডিডকে রেজিস্টার্ড হতে হবে। হ্যাঁ, রেজিস্টার্ড হলে কিছু বেনিফিট পাওয়া যায়। কি ধরনের বেনিফিট পাওয়া যায় না, একজন পার্টনার বাকি পার্টনারদের নামে কোর্টে কেস ফাইল করতে পারে, বা একজন পার্টনার পার্টনারশিপ নামে কোর্টে কেস ফাইল করতে পারে। কথা বুঝতে, সে যদি মনে করে তাকে ঠকানো হচ্ছে সে বাকি পার্টনারদের নামে কেস করতে পারে বা ফার্মের নামে কেস করতে পারে। আবার ফার্ম কোনো থার্ড পার্টির এগেইনস্টেও কেস করতে পারে 100 টাকার বেশি যদি মানে কেস না থাকে, মানে টাকার ভ্যালু যদি এখানে 100 টাকার কম হয় তবে কোর্টে কেস ফাইল করতে পারবে যদি রেজিস্টার্ড না হয়। আর যদি রেজিস্টার্ড হয় তাহলে যত টাকার খুশিতে কেস ফাইল করতে পারে। কথাটা বলতে পারছি? তাহলে কেস হচ্ছে গিয়ে যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস শুরু হয় তার মেন ভিত্তি হচ্ছে চুক্তি। এই চুক্তি লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে, তবে লিখিত চুক্তি হওয়া সব থেকে ভালো আর লিখিতর পর রেজিস্টার্ড হওয়া কাম্য। রেজিস্টার্ড মিন্স হচ্ছে গিয়ে যে নিবন্ধক থাকবে, যে নিবন্ধক অংশীদারি কারবারের যিনি রেজিস্ট্রার হবেন তার কাছে গিয়ে সেটা রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করালে কিছু বেনিফিট পাওয়া যায়, রেজিস্ট্রেশন না করলে সেই বেনিফিটগুলো পাওয়া যাবে না। নেক্সট হচ্ছে যে পার্টনারশিপ যে ডিড বললেন সেটা আপনার রেজিস্টার্ড হতে পারে আনরেজিস্টার্ড হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে সেটা ডিড যেটা বলছি সেটা রিটার্ন হতেই হবে। ঠিক আছে? তবে অংশীদারি কারবার আমাদের রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। এবং অংশীদারি কারবারের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। অংশীদারি কারবারের কোনো পৃথক সত্তা নেই, মানে সেপারেট লিগ্যাল এন্টিটি বলে এটাকে মানা হবে না। মানে পার্টনারদের যে পার্টনারশিপ বিজনেসের যে লায়াবিলিটি থাকবে সেটাকে পে করার জন্য পার্টনারদেরকে নিজেদের পার্সোনাল অ্যাসেটস কি করতে হতে পারে? বিক্রি করতে হতে পারে। ঠিক আছে? এক মালিকানা কারবারের ন্যায় এখানেও কিন্তু কোনো ধরনের সেপারেট লিগ্যাল এন্টিটি দেখতে পাওয়া যায় না। সেপারেট লিগ্যাল এন্টিটি শুধুমাত্র কোম্পানির আছে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? এই যে ভারতবর্ষের যে পার্টনারশিপ বিজনেসগুলো চলছে ভালো করে মাথায় রাখতে লাগবে, এটা চলছে 1932 সালের অংশীদারি কারবারি আইন বা 1932 পার্টনারশিপ অ্যাক্টের দ্বারা
এরপর যেটা আমাদেরকে করতে লাগবে স্যার এই যে পার্টনারশিপ বিজনেস এরা কি বানায়, দেখো পার্টনারশিপ বিজনেস বেসিক্যালি প্রথমে মানে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, যদি যারা ম্যানুফ্যাকচারিং ফার্ম হয় ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বানাবে, তারপরে বানাবে ট্রেডিং পিএল, তারপরে বানাবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, তারপরে বানাবে ব্যালেন্স শিট। তবে যে সেই অংশীদারি কারবার বা পার্টনারশিপ ফার্ম যদি ম্যানুফ্যাকচারিং ফার্ম না হয়, সেই পার্টনারশিপ ফার্ম আবার রিপিট করে যদি ম্যানুফ্যাকচারিং ফার্ম না হয় ট্রেডিং অর্গানাইজেশন হয়, তাহলে সে প্রথমে বানাবে ট্রেডিং পিএল, তারপরে বানাবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, আর তারপরে বানাবে ব্যালেন্স শিট। কথাটা বুঝতে পারলাম আমি কি বলতে চেয়েছি? হ্যাঁ কি না? ম্যানুফ্যাকচারিং ফার্ম হলে শুধুমাত্র প্রথমে ম্যানুফ্যাকচারিং বানাবে, তারপরে ট্রেডিং বানাবে, তারপরে পিএল বানাবে, তারপরে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বানাবে, তারপরে ব্যালেন্স শিট বানাবে। তাহলে ম্যানুফ্যাকচারিং ফার্ম হলে প্রথমে কি বানাবে? ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট 1 এ, 2 এ ট্রেডিং, 3 এ পিএল, আর 4 এ বানাবে কি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ম্যানুফ্যাকচারিং ফার্মের কাছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন 4 নম্বর হিসাব কাজ। আর যদি নরমাল বিজনেস অর্গানাইজেশন হয় ট্রেডিং করে, তাহলে সে বানাবে প্রথমে ট্রেডিং 1 এ, 2 এ বানাবে পিএল, আর 3 এ বানাবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং ফার্মের কাছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন 4, আর ট্রেডিং অর্গানাইজেশনের কাছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন 3 নম্বর অ্যাকাউন্ট। এটা ক্লিয়ার? এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে গিয়ে একটা নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, নামিক হিসাব খাত, এবং এটা হচ্ছে মুনাফার বন্টন। কিসের বন্টন বলছি? মুনাফার বন্টন। এটাকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এটা মুনাফার ছাড় নয়, বা মুনাফা থেকে ছাড় নয়, বা চার্জ এগেইনস্ট প্রফিট নয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। আর এই যে পার্টনারশিপ ডিডের যে সংজ্ঞা, সেটাও তোমাদের এমসিকিউতে বারবার রিপিট করেছে। কত নম্বর ধারায় বলা হচ্ছে? 4 নম্বর ধারায় বলা হচ্ছে, ঠিক আছে। এই পার্টনারশিপ বিজনেস যদি পার্টনারশিপ ডিড সাইলেন্ট থাকে, কি থাকে বললাম? সাইলেন্ট থাকে। কি থাকে বললাম? সাইলেন্ট, মানে নিশ্চুপ, কোনো বিধান যদি না দেওয়া থাকে, তাহলে যদি কোনো পার্টনার, ঠিক আছে, শুধুমাত্র ফার্মকে টাকা দেয়, মানে লোন প্রোভাইড করে, তাহলে সে ওই লোনের উপরে 6% হারে সুদ পাবে। কত পার্সেন্ট হারে সুদ পাবে? 6% হারে সুদ পাবে। আর তাদের মধ্যে মুনাফাটা যেটা থাকবে সেটা বন্টন হবে তাদের মধ্যে সমান ভাগে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। আর 6% হারে ইন্টারেস্ট অন লোন, যেটা কোনো পার্টনার যদি ফার্মকে প্রোভাইড করে, কাকে প্রোভাইড করবে? ফার্মকে, তবে পাবে। তবে মাথায় রাখবে এখানে কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে না যদি পার্টনারশিপ ডিড সাইলেন্ট থাকে। হ্যাঁ, পার্টনারশিপ ডিডে যদি বলা থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপরে যদি বলা থাকে ইন্টারেস্ট অন ড্রয়িংস, এই ব্যাপারে যদি বলা থাকে তবেই নেব, আদারওয়াইজ কিছু করার দরকার নেই। এবার একটা মাথায় রাখতে লাগবে যে স্যার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কারা প্রস্তুত করে, এটাও দেখেছি বারবার এসেছে। তো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রস্তুত করে বেসিক্যালি একটা পার্টনারশিপ ফার্ম, মানে একটা অংশীদারি কারবার, একটা কোম্পানি। কে তৈরি করে? পার্টনারশিপ ফার্ম আর কোম্পানি, দুজনেই প্রস্তুত করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের এখানে উত্তোলনের হিসাব খাত অনেক সময় তৈরি করা হয়। উত্তোলন মানে হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট, আর ড্রয়িংস হচ্ছে এক প্রকারের ব্যক্তিগত খরচ। তাহলে ব্যক্তিগত খরচ মানে হচ্ছে গিয়ে কি? ডেবিট, তাই না? তাহলে উত্তোলন হিসাব খাতের যে কি হবে? সবসময় ডেবিট ব্যালেন্স হবে। কি ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স হবে। এবার ড্রয়িংস অ্যাকাউন্টের পর আরেকটা জিনিস প্রস্তুত মানে জানতে হবে যে কোনো যদি পার্টনার বছরের শুরুতে, মাসের শুরুতে, প্রতি মাসের শুরুতে, মানে এভরি মান্থের বিগিনিং এ যদি সেম অ্যামাউন্ট উত্তোলন করে, মাথায় রাখতে হবে সেম অ্যামাউন্ট, মানে প্রতি মাসে ধরো 200 টাকা, তো প্রতি মাসেই 200 টাকা করে উত্তোলন করবে। এবং মাসের শুরুতে যদি উত্তোলন করে, কি উত্তোলন করে বললাম? শুরুতে, তখন যে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব, তাতে ধরবো কত মাসের ভিত্তিতে সুদ ক্যালকুলেট হবে? 6.5 মাস। কত মাস? 6.5 মাসের গড়ে। কথাটা বুঝতে পারলাম? কিন্তু কখন হবে এই কেসটা? মাথায় রাখতে লাগবে যদি সে প্রতি মাসের শুরুতে নেয়, আর যদি প্রতি মাসের মাঝামাঝি নেয় তাহলে কত নেব? 6 মাসের ভিত্তিতে। মানে এখানে ইকুয়াল অ্যামাউন্ট উত্তোলন করবে অ্যাট দি মিডল অফ এভরি মান্থ, মানে প্রতি মাস হবে, এবং টাকার অর্থ অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে 200 হলে 200ই হবে। এই মাসে 200, ওই মাসে 300 হলে হবে না। তাহলে মাথায় দুটো শর্ত রাখতে হবে, প্রতি মাস হতে হবে, আর উত্তোলনের অর্থ কি হতে হবে? ইকুয়াল হতে হবে। আর প্রতি মাসের শেষে যদি ইকুয়াল অ্যামাউন্ট উত্তোলন করে, মানে অ্যাট দি এন্ড অফ দি এভরি মান্থ যদি ইকুয়াল অ্যামাউন্ট উইথড্র করে, তাহলে কত মাসের ভিত্তিতে ইন্টারেস্ট ক্যালকুলেট করব? 5.5, ঠিক আছে। এটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে। আর এখানে সেরকম কোনো টপিক আমাদের কাছে ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। আজকে এইটুকু
টপিকগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার?